রাজনীতিতেও এই যে ক্রিমিনালাইজেশন হচ্ছে, রাজনীতিতে যে যারা ঢুকে পড়ছেন, রাজনীতি যারা করছেন, তাদের বিরুদ্ধেও এই ধরনের মামলা থাকছে, কেস থাকছে, তারা অভিযুক্ত হচ্ছেন, দোষী সাব্যস্ত হচ্ছেন, কিন্তু তারাই জিতে আসছেন। এটা আমাদের মানে দুর্ভাগ্য ছাড়া আর অন্য কিছু বলার নেই। সুদীপ্ত দা, সাধারণ মানুষ কি বলবে? মানে সাধারণ মানুষ যদি এই ধরনের কোনো একটি মামলায় তারা অভিযুক্ত হয়, দোষী সাব্যস্ত হয়, তার তো কেরিয়ার পুরো শেষ, তার জীবন পুরো শেষ। সেখানে সাধারণ মানুষের জন্য একরকম আইন, মানুষ তো এই প্রশ্ন তুলবেই, আর নেতারা আরেক রকম আইন করবেন। জুডিশিয়ারি এইভাবে কাজ করে, পাশাপাশি আমাদের দেখতে হবে পার্লামেন্ট আইনসভাগুলো কিভাবে কাজ করে। এই সুনীল কুমার সিং যার কথা বলছিলাম, বিহার বিধানসভার রাষ্ট্রীয় জনতা দলের চিফ, বিধানসভায় নয়, আমাদের এখানে উঠে গেছে লেজিসলেটিভ কাউন্সিল, এমএলসি সুনীল, এমএলসি, এবং সুনীল অনেকদিন ধরে পলাতক ছিল। হ্যাঁ, এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, কি বলে বোধহয় বিধান পরিষদ বলতো, বিধান পার্ষদ, হ্যাঁ, বাংলায় বিধান সভাটাকে বিধান পরিষদ বলতো, হ্যাঁ বিধান পরিষদ। তার সদস্য, তার চিফ হুইপ ছিলেন রাষ্ট্রীয় জনতা দলে অর্থাৎ বিরোধী দলে। তার সদস্যপদ কেড়ে নিল তার আইনসভা লেজিসলেটিভ কাউন্সিল। কেন? তিনি নীতিশ কুমারকে পাল্টুরাম বলেছিলেন। নীতিশ কুমারকে তো 1,00,000 বার পাল্টুরাম বলে উল্লেখ করা হয়েছে। সাধারণত নীতিশ কুমারকে তো ইংরেজি, হিন্দি মিডিয়াতে পাল্টুরাম বলেই উল্লেখ করা হয়, বাংলাতে পাল্টিরাম বলে, পাল্টি উল্লেখ করা হয়। এটার জন্য তার সদস্যপদ কেড়ে নেওয়াটাকে সুপ্রিম কোর্ট মনে করেছে অপরাধের তুলনায় বেশি কড়া শাস্তি। সেই জন্যই জাস্টিস সূর্যকান্তের বেঞ্চ কি করেছে, তারা 8টা ক্রাইটেরিয়ান বেঁধে দিয়েছে, যার যার ভিত্তিতে ঠিক করা হবে যে কোনো অপরাধের জন্য আইনসভার কোনো সদস্য, আইনসভা বলতে আমি লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ সব বোঝাচ্ছি, সুপ্রিম কোর্ট তাই বলেছে কি শাস্তি হওয়া উচিত। 8টি ক্রাইটেরিয়ান, 8টি যে ক্রাইটেরিয়ান, 8টি যে কি বলবো, 8টি বিচারের বিষয় দেওয়া হয়েছে। কি সেগুলো? তার আচরণের জন্য আইনসভার কত ক্ষতি হয়েছে, কতখানি সময় নষ্ট হয়েছে, তার অতীতের রেকর্ড কি, গালাগালি করা ইত্যাদি বিষয়, এবং যে ঘটনার জন্য তিনি শাস্তি পাচ্ছেন তার পরবর্তী রেকর্ড কি, ক্ষমা চেয়েছেন কিনা, দুঃখ প্রকাশ করেছেন কিনা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, আর এই 8টার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ভাষা। যে ভাষাটা তিনি ব্যবহার করেছেন, এই ভাষাটা কি সত্যি সত্যি কাউকে অপমান করা, দুঃখ দেওয়া, আঘাত দেওয়ার জন্য ব্যবহার করেছেন, নাকি তার ডায়ালেক্টে, তার কথার ধরনে ওটা একটা প্রচলিত শব্দ। আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে সংসদে আজকাল প্রতিদিন দেখি হারামি বলে একটা বাংলা শব্দ বাঙালি সাংসদরা প্রায়শই ব্যবহার করে, মুখ চেপে এরকম ভাবে বলেন, শোনা যায় না। কখনো কখনো সেটাকে বাদ দেওয়া হয় কার্যবিবরণী থেকে, কখনো লেখাই হয় না, ব্যবহার করেন তারা, অনেক সাংসদ করেন। প্রশ্ন খুব ভালো করে জানে যে কারা করে। এইরকম একটা কথা বলার দায় মহুয়া মৈত্র সাংসদ পদ গিয়েছিল, কথা বলার দায় নয়, কথা বলার দায় তিনি বারবার অভিযুক্ত হয়েছেন, সাংসদ পদ তার গিয়েছিল যে তিনি নাকি টাকা নিয়ে প্রশ্ন করেছেন এই 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 অভিযোগে, এই অপরাধ। তাহলে কথা বলা তার জন্য কতখানি শাস্তি হতে পারে। আমাদের রাজ্যসভায়, আজকের রাজ্যসভায় আমরা দেখি কখনো কখনো সমস্ত বিরোধী সদস্য সাসপেন্ড হয়ে যাচ্ছেন, তাদের আচরণ নাকি সংসদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই অধিকারটা পার্লামেন্টের একচ্ছত্র থাকা আছে কিনা সেটাই প্রশ্নই তো উঠেছে যে এই সুনীল কুমার সিং এর মামলায়। সেখানে এই জন্য আমি বলছি যে এই রায়টা, যে রায়টা সূর্যকান্তের বেঞ্চ দিয়েছে, এর অনেক দূর গড়াবে। আমি এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, প্রসূন নিশ্চয়ই জানে, আমি এটার একদম সাক্ষী। 2005 সালে সংসদে একটা ক্যাশ ফর কোয়ারি স্ক্যাম হয়েছিল। 11 জন সাংসদ তারা টাকা পয়সা নিয়ে তার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিলেন। কোবরা পোস্ট মনে একটা ওয়েবসাইট তখন ছিল, তারা সেটাকে দেখিয়েছিল এবং স্টিং অপারেশন করে, এবং সঙ্গে সঙ্গে সংসদ ব্যবস্থা নিতে শুরু করেছিল। কি ব্যবস্থা নিল? 10 জন লোকসভার, 1 জন রাজ্যসভা ছিল, সকলের সদস্যপদ খারিজ হয়ে গেল। এই 10 জনের মধ্যে বলে দেওয়া যেতে পারে যে 6 জন ছিলেন বিজেপি, 3 জন বিএসপির, 1 জন রাষ্ট্রীয় জনতা দলের, 1 জন কংগ্রেসের।
এটা আমার চোখের সামনে দেখা। সংসদে, পার্লামেন্টে, আগেকার পুরনো পার্লামেন্টে, লোকসভাতে সাংবাদিকদের আসন ছিল উপরে, মানে দোতলার মতো একটা জায়গা থেকে, নিচের থেকে তারা তাকিয়ে ঝুঁকে দেখতে হতো। হ্যাঁ, ঝুঁকে দেখতে হতো। আর আনন্দবাজার, আমি যেখানে সংস্থায় কাজ করতাম, তাদের সিটটা ছিল ফার্স্ট রোয়ে ডান দিক থেকে 3 নম্বর সিট। সেখানে বসে আমি দেখেছিলাম যারা বিতাড়িত সাংসদ, নিরস্ত করার কথাটা খুব চমৎকার বলেছেন, সঙ্গে সঙ্গে নিরস্ত করতে দরকার পড়ে সাংবাদিকদের। বিতাড়িত সাংসদ যারা, তারা মামলা করেছিলেন এবং আদালত সেই মামলার জন্য সুপ্রিম কোর্ট, লোকসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছিল যে তার বক্তব্য কি। আমার পরিষ্কার মনে আছে, এই সোমনাথ চট্টোপাধ্যায় তখন স্পিকার ছিলেন, তিনি এইরকম একটা কাগজ তুলে বললেন যে এইটা আমাকে আদালত পাঠিয়েছে, আপনারা কি মনে করেন এটা ঠিক করার অধিকার আদালতের না পার্লামেন্টের? তখন লোকসভার লিডার হচ্ছেন প্রণব মুখার্জি আর বিরোধী দল নেতা হচ্ছেন লালকৃষ্ণ আদবানি। সকলে মিলে বললেন যে এটা পার্লামেন্টের একচ্ছত্র অধিকার। সোমনাথ চট্টোপাধ্যায় সেই চিঠিটাকে ঠিক ছিঁড়লেন না, ছেঁড়ার ভঙ্গি করবেন, তাহলে এটার স্থান হলো ডাস্টবিনে। পরবর্তীকালে মামলাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে একজন সাংসদ, রাজারাম পাল সম্ভবত উত্তরপ্রদেশে, তিনি মামলাটাকে টেনে নিয়ে গেছিলেন। বাকি 10 জন আর মামলা টামলার মধ্যে জানি, তাদের পরিষ্কার দেখা গেছিল যে টাকা নিয়ে প্রশ্ন করছেন, কি প্রশ্ন করতে হবে সেটা যারা টাকা দিচ্ছে তারা বলে দিচ্ছে। রাজারাম পাল সুপ্রিম কোর্ট, তার মামলা সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের বিধান ছিল যে এটা পার্লামেন্টের একচ্ছত্র অধিকার, কোর্টের এ বিষয়ে কিছু বলার অধিকার নেই, পার্লামেন্ট এ ব্যাপারে সভরেন। এবং সেই রায়, সেই মামলার রায় এখন অ্যাভেলেবেল, নেটে যে কেউ দেখতে পারে, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম। সেই মামলায় কিন্তু লোকসভা বা রাজ্যসভার সেক্রেটারিয়েট কোনো পার্টি হিসেবে অংশগ্রহণ করেনি। রাজারাম পাল ভার্সাস স্পিকার অফ লোকসভা হচ্ছে মামলাটা সুপ্রিম কোর্টের রেকর্ডে। সেখানে রাজারাম পালের যে বক্তব্য, তার বিরুদ্ধে ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, রাষ্ট্র, তারা দাঁড়িয়েছিল, তারা বক্তব্য পেশ করেছে। প্রসঙ্গ বললো যে জায়গায় এসেছে, আমি বললাম যে জায়গায় ছিল, যেখানে থাকার কথা ছিল না। আমি জাস্ট একটা সূত্র ধরেই বলছি, আমাদের এখানে নন্দীগ্রামের এমএলএ মোহাম্মদ ইলিয়াস, সিপিআই ভদ্রলোক মারা গেছেন, অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। তারাতে সামান্য কিছু 10-15 হাজার টাকা ধরিয়ে দিয়ে এলাকার উন্নয়নের জন্য শঙ্কুদেব পান্ডা তখন একটা চ্যানেলে কাজ করে এবং মমতা ব্যানার্জির হয়ে পরে তৃণমূলে সে যোগদান করে। শঙ্কুদেবের কাজই এটা ছিল, শঙ্কুদেব এই কাজই করে বেড়ায় অ্যাকচুয়ালি। ও একটা স্টিং অপারেশন, এই ওকে ফাঁসানোর জন্য ভদ্রলোককে একদম বেচাই। এবং উনি বিড়ি খেতেন অ্যাসেম্বলিতে, সবাই জানে, তার কোনো পয়সা ছিল না, কিছু না, এবং টালির ঘরে মারা যান শেষ পর্যন্ত, একেবারে নির্বিরোধ। কিন্তু ভদ্রলোককে ফাঁসানো হলো নন্দীগ্রামের এমএলএ বলে, এবং তিনি নাকি ওই 10,000 না 15,000 টাকা নিয়ে এলাকার উন্নয়নের জন্য টাকা নিয়েছিলেন। সেটা স্টিং অপারেশনে ক্যামেরায় ধরা হলো। হাসিম আব্দুল হালিম, বহুবার আমরা যখন ওই শুনানি চলতো, হালিম সাহেব বলতেন, আরে ওর যাওয়ার বাস ভাড়া বেশি পয়সা নেই, ও কোনো একটা গ্রামের একটা কেউ বলে যে রাস্তা করে দাও বা কিছু একটা, বলছে ঠিক আছে টাকা দিচ্ছে একটা এনজিওর থেকে, ও নিয়েছে, সেটাই কোন ক্যামেরার ফাঁক দিয়ে করেছে। কিন্তু আমার তো হাত পা বাঁধা, ও টাকাটা নিয়েছে দেখা যাচ্ছে, বলছে এই টাকায় উপকার হবে। হাসিম আব্দুল হালিম দিনের পর দিন দেখে শুনানি না করলে কি? হালিম সাহেব সোমনাথ চ্যাটার্জির পথই অনুসরণ করছিলেন, যে নৈতিকতা যে স্ট্যান্ডার্ড থাকা উচিত সেখান থেকে আমরা এতখানি বিচ্যুত হয়েছি বলেই আছে। কিন্তু এই রায়টা এসেছে যেখানে বলছে যে কতখানি অপরাধ করেছে সেই মাপ দেখে তুমি শাস্তি দাও। ওইটাই জাস্ট যোগ্যতা। নারদা সারদায় দেখলাম তোয়ালে জড়িয়ে করে কত লোক কত টাকা নিল ওই তৃণমূলের, কারণ কিছু এখন অব্দি হয়েছে? 10 বছর 15 বছর তো হয়ে গেল, কিছুই হয়নি, কারণ এজেন্সি মনে করছে না, তাই মামলা চলছে তো চলছেই।